দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। এই অবস্থায় সামরিক বাহিনী ছাড়া এই দেশকে, সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া এই দেশকে কন্ট্রোল করা একদম অসম্ভব। এই মুহূর্তে একটাই দাবি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি ইমিডিয়েট একটি ব্যবস্থা নিন, আমাদের দেশটাকে বাঁচান। কেন সেনাবাহিনী অ্যাকশনে গেল, কেন পুলিশ গেল না, সেনাবাহিনীকেই যেতে হলো? এখান থেকে নতুন কোনো মেসেজ পাওয়া যায় কিনা? সেনাপ্রধান কোনো না কোনোভাবে হচ্ছে যে ক্ষমতা, সেই ক্ষমতা ওনার কাছে নিয়ে নেবেন এবং উনি বাংলাদেশের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ মূলত যে উপদেষ্টা পরিষদটি রয়েছে সেই উপদেষ্টা পরিষদকে ভেঙে দেওয়া হবে, এ ধরনের একটি কথাবার্তা শোনা যাচ্ছে। এখন সেনাবাহিনীর যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেটা তিনি পেকে বসেছেন। তার কথা হলো, এমন একটা শর্ত তিনি আরোপ করেছেন ইউনূসের উপরে যে যদি রোহিঙ্গাদেরকে ফেরত দিতে রাজি হয় বার্মা, তাহলে আমরা করিডোর দিব, যেটা কোনোদিনও সম্ভব নয়। সেটা ওয়াকার ভালো মতোই জানে। অর্থাৎ ওয়াকার করিডোর দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে, কারণ দেশের স্বার্থ বিরোধী কাজ ওয়াকার করবে না, কারণ সে জাতির সামনে ওয়াদা করেছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। কি বলবেন তিনি তার বক্তব্যে? নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এও শোনা গেছে যে 18ই মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের নেতৃত্বে মার্কিন অন্য দুই কূটনীতিক অর্থাৎ 3 সদস্যের একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। তারা শেষবারের মতন, যতটুকু শোনা যাচ্ছে যে শেষবারের মতন তারা চেষ্টা করেছেন সেনাপ্রধানকে বোঝানোর জন্য, যাতে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাবিত যে তথাকথিত মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব এসেছে সেটির সম্পর্কে তিনি যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন। এই 3 প্রতিনিধি দলের মধ্যে কে কে ছিলেন? মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাদে আরও যে দুজন উপস্থিত ছিলেন, তাদের একজন হচ্ছেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান এবং প্রতিরক্ষা অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিট্রিই। কোনো একটি বিশেষ বৈঠকের পর নাকি এই 3 মার্কিন প্রতিনিধি তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করেন। 20 মে মঙ্গলবার সকাল 9:30টায় সেনা অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেনা প্রধানের। এটি সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সকাল 9:30টায়। যদিও যেটুকু আমি জেনেছি এটি একটি নিয়মিত বৈঠকের অংশ। সেনাপ্রধান নিয়মিতভাবে প্রতি মাসে একবার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। তবে এই বৈঠকেই করিডোর ইস্যুতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন হয়তো, অথবা অন্যান্য যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের মতামত জানতে চাইতে পারেন। তবে একথাও নিশ্চিত, আমি এটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি, তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে সেনাপ্রধান একেবারেই বিপক্ষে এবং তার নেতৃত্বে হয়তো হাতে গোনা 2-1 বাদে আর সব সেনা সদস্য, সেনা কর্মকর্তা সবাই সেনাপ্রধানের নেতৃত্বে একমত যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল তারা নড়তে চান না এবং সেনাপ্রধানও ঠিক এ বিষয়ে একেবারেই অটল রয়েছেন এখনও তার সিদ্ধান্তে। 20 মে বা মঙ্গলবার সকালে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে যে চিঠি ইস্যু করা হয়েছে সেখানে নাকি বলা রয়েছে যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক পরে সেনা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হতে হবে। এটিও অনেকে অতিরঞ্জিত আকারে ছড়াচ্ছেন। আমি যতটুকু জানি যে কমব্যাট ইউনিফর্ম এ ধরনের মিটিংয়ে নিয়মিতভাবে পরিধান করতে হয়, তবে এটিকে আবার অনেকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করছে। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিঃসন্দেহে। তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য সেনাপ্রধান উপস্থাপন করতে পারেন এরকম শোনা যাচ্ছে।
এবং যেটি বলছিলাম যে সেনার সদস্যদের প্রায় সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত, এবং একই সঙ্গে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারাও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পূর্ণ একমত। যে দু একজন এই যে কথিত মানবিক করিডর ইস্যুতে পক্ষে রয়েছেন, তারা বলার চেষ্টা করছেন যে চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জে কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে যদি এই তথাকথিত মানবিক করিডর ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। একটি স্থিতিশীল মানবিক করিডর বজায় রাখা যাবে। বিজিবির উপরে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উপর বোঝা কমানোর একমাত্র উপায় হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করা, এবং তাদের বক্তব্য একই সঙ্গে যে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজিবিকে মুক্ত করা যাবে, মানে সীমান্ত অঞ্চলে সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাবে এবং তারা নজরদারি বাড়াতে পারবে। আচ্ছা, বিজিবি কি এখনো পর্যন্ত কোনো আপত্তি জানিয়েছে না তারা ক্লান্ত হয়ে গেছে, তারা সীমান্তে পাহারা দিতে পারছে না, তাদের জন্য খুব রিস্কি হয়ে উঠছে? এই ধরনের কথা ছড়ানো হচ্ছে নানানভাবে, আমরা শুনতে পাচ্ছি। পাশাপাশি শুরু থেকে বলে আসছি, এখনও বলছি, যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে চীন, রাশিয়া, ভারত তারা অন্য ধরনের প্ল্যান নিয়ে বসে আছে। তারা কি করবে না করবে সব এরই মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, এবং অবশ্যই এই রাষ্ট্রগুলোর স্বার্থ রয়েছে, যার যার অন্যরকম গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র এসে বাগড়া দিবে, তারা তো আর নিশ্চয় খুব সহজে মেনে নেবে না। আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপিও দাবি জানাচ্ছে, তারা বলছে এটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে, তার তো কোনো আলামত আমরা দেখছি না। বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করা হবে, কিন্তু নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, সত্যতা মিথ্যা সব কিছু মিশলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। সরকার স্পষ্ট করে বলছে না যে না, আমরা খুব শিগগির বা অমুক দিন এই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠকে বসবো, তাও তো বলছে না। শুধু বলছে না সিদ্ধান্ত নিয়ে হবে সবার সাথে আলোচনা করে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি গলা চড়িয়ে বলছেন যে এই সরকারের সব কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। জামায়াতে ইসলামী তারাও এই কথিত মানবিক করিডর ইস্যুতে পুরোপুরি বিপক্ষে অবস্থান নিচ্ছে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা পুরো বাংলাদেশ নিয়ে এতটাই চিন্তিত, সংবিধান ছুঁড়ে ফেলে নতুন প্রোক্লেমেশন জারি করতে চায়, পুরো বাংলাদেশ উল্টে পাল্টে দিচ্ছে। কিন্তু এই ইস্যুতে, এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে একটা টু শব্দটি উচ্চারণ করেনি, পক্ষে বা বিপক্ষে একেবারে মুখে কুলু পেটে আছে। সেখানেই আমাদের সন্দেহ, আসলে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে সরকার, কার প্রেসক্রিপশনে কাজ করছে। এবং এটি কিন্তু একেবারে ছোট কোনো ইস্যু নয়, যেখানে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, তারা একেবারেই নির্বাকে ইস্যুতে। তার মানে সরকার এটি করতে যাচ্ছে আমরা ধরে নেব, এবং সরকারের সাথে তারা রয়েছে, তাদের ইন্ধনে, তাদের নেতৃত্বে, তাদের সব কিছুতে সরকার পরিচালিত হচ্ছে, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেন। সেই তারা যখন কিছু বলছে না, অবশ্যই ডাল মে কুচ কালা হে, কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা আমরা ধরে নিতেই পারি। কিন্তু শেষমেশ মানুষ কি মেনে নেবে, গ্রহণ করবে এগুলো? আমাদের সমস্যা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। দেখা যাক আসলেই সেনাপ্রধান কোনো বক্তব্য দিতে যাচ্ছেন কিনা, তিনি কিছু বলেন কিনা এ বিষয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক,
বাংলাদেশের মূলধারার কয়েকটি গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের রেফারেন্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সংবাদ রীতিমতো ট্রেন্ডিং হচ্ছে। বারবার ঘুরে ফিরে সে সংবাদগুলো সামনে চলে এসেছে এবং মানুষ খুব আগ্রহ নিয়ে পড়ছে। এবং মানুষের যখন কোনো একটা খবর বা সংবাদ এই বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ থাকে, তখন সামাজিক মাধ্যমের যে এআই সিস্টেম রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে, সেইগুলো এই সংবাদগুলোকে ট্রেন্ড করে, মানে প্রমোট করে। এবং ঘুরে ফিরে আপনি মোবাইল খোলার সঙ্গে সঙ্গে, ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে, ইউটিউব, টুইটার খোলার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই ধরনের খবরগুলো বারবার আসতে থাকে। এটাকে বলা হয় ট্রেন্ডিং। এরপরে যেটি ভাইরাল হয়ে যায়, অর্থাৎ ভাইরাল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি করে সেটা হলো ট্রেন্ডিং করে। আর মানুষ যেটি করে, এআই নয়, মানুষ যেটি করে, একটি সংবাদ বারবার সে শেয়ার করছে, পড়ছে, একজন আরেকজনকে পাঠাচ্ছে এবং চারিদিকে শুধু তোলপাড় তৈরি হয়ে যায়, সেটাকে আমরা সাধারণত ভাইরাল বলি। এখন আমি যে খবরটির কথা বলছি সেটি ভাইরাল নয়, তবে সেটি ট্রেন্ডিং হচ্ছে। এবং এখানে একটা ভয়াবহ ব্যাপার হলো, মানুষ যখন কোনো একটা বিষয় ভাইরাল করে, তো সেখানে তার লোভ থাকে, লালসা থাকে, কামনা থাকে, বাসনা থাকে, ক্রোধ থাকে। তো মানুষ এমনি এমনি কোনো কাজ করে না, বিনা লাভে কোনো মানুষ কোনো কাজ করে না। ফলে মানুষ যেগুলোকে ভাইরাল করে, ওই ভাইরালের পক্ষে লোক থাকে, বিপক্ষে লোক থাকে, তারপরে শেষে অন্তর্নিহিত তাৎপর্য থাকে, চক্রান্ত থাকে, অনেক কিছু থাকে। কিন্তু মেশিন যে কাজগুলো করে, ও মানুষের যে রিডিংগুলো সে চমৎকারভাবে বুঝে নেয়। তার অন্তর কী বলছে, তার মন কী বলছে, মস্তিষ্ক কী বলছে, এই জিনিসগুলো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিড করতে পারে। এখন যে দুটো বিষয় রিড করে, এক নম্বর বিষয় সে রিড করে মানুষ কোন বিষয়টিকে ভয় পাচ্ছে, মানে যেটাকে ফেয়ার বলা হয়। তো ফেসবুক বলেন, যে কোনো সামাজিক মাধ্যম বলেন, তাদের ব্যবসার একমাত্র মূলধন হলো মানুষের মনে ভয় তৈরি করা। ফলে কোনো একটা নিউজ দেখার পর যখন দেখে যে সেই নিউজের দর্শক তাদের মস্তিষ্কে ভয়ের যে নিউরনগুলো রয়েছে সেগুলো খুব নাচানাচি করছে, তারপরে তাদের হৃদকম্পন বেড়ে গেছে এবং ভয় পেয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, বড় বড় দীর্ঘশ্বাস ছাড়ছে এবং চোখগুলো সব নিজের অজান্তে গোল হয়ে যাচ্ছে। এইরকম বিষয় যখন ঘটে কোন একটা নিউজে, তখন সেই ধরনের নিউজকে তারা ট্রেন্ডিং করে সামাজিক মাধ্যম। প্রথমে গেল এই ভয়ের খবর। আরেকটা হলো যে কিছু খবর রয়েছে গ্রিড, মানে লোভ হয়। ধরুন আপনার বিদেশে যেতে ইচ্ছা করে, সুন্দর একটি রমণীর সেই নগ্ন দৃশ্য আপনার দেখতে ইচ্ছা করে, বা সুপুরুষ যারা রয়েছে নগ্ন পুরুষকে আপনার দেখতে ইচ্ছা করে। তো এগুলোকে বলা হয় মানুষের লোভ। এটাও কিন্তু সামাজিক মাধ্যমের ব্যবসার একটা মূল ফাঁদ। ফলে আপনি দেখবেন যে একবার যদি আপনি কোনো পর্ন ভিডিওতে বা এমন কোনো বিষয় বা বস্তুতে আপনি চোখ বুলিয়েছেন, 5 মিনিট দৃষ্টি বা 2 মিনিট বা এমনকি 5 সেকেন্ড আপনি সেখানে সময় ব্যয় করেছেন, যার সঙ্গে আপনার লোভ এবং লালসা জড়িত, ওটাকেও সামাজিক মাধ্যম ট্রেন্ড করে থাকে। এর ফলে কি হলো যে দেখুন, এই যে অশ্লীল এবং অশ্রাব্য বিষয়গুলো কিংবা ভয় এবং আতঙ্কযুক্ত বিষয়গুলো, করোনার বিষয়, যুদ্ধের বিষয়, এই বিষয়গুলো বারবার সেই সামাজিক মাধ্যমগুলো সামনে নিয়ে আসে। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করছেন তারা আমার চেয়ে এই বিষয়গুলো নিঃসন্দেহে আরও ভালো জানেন, সুন্দর করে বলতে পারবেন। আমি জাস্ট আপনাদের ধারণার জন্য এই কথাগুলো বললাম। তো এই যে আমি যে বক্তব্যটা দিচ্ছি যে দিল্লিতে, কলকাতাতে, আহমেদাবাদে, তারপরে শ্রীনগরে, মানে কাশ্মীরের শ্রীনগরে, এরপর সেই আজমিরে, তারপরে দিল্লির আরেকটি এলাকা রয়েছে নিজামুদ্দিন, যেটির মূল নাম মেহেরুলি, সেখানে, কলকাতাতে, আসামে, নাগাল্যান্ডে, মিজোরামে এই প্রচুর আওয়ামী লীগের লোকজন তারা ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে রয়েছে। ত্রিপুরাতে অন্ততপক্ষে 500 পয়েন্ট রয়েছে, যেখানে রীতিমতো বাঙালি পাড়া তৈরি হয়ে গেছে। এখন তারা সেখানে বসে কি করবেন বা কী করছেন? 1975 সনের পরেও এরকম কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর লোক গিয়েছিল। আবার 1971 সনেও
প্রায় 2 কোটি লোক কিন্তু ভারতে গিয়েছিল। ফলে বাংলাদেশ থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য ভারত সবচেয়ে নিরাপদ রুট অ্যান্ড ল্যান্ড। অনেক লোক বিএনপি করে, জামাত করে, তারা হয়তো কেউ দুবাই পালিয়ে গেছেন, আমেরিকা গেছেন, তারাও কিন্তু আওয়ামী লীগ জমানাতে ভারতের ভূমি ব্যবহার করেছেন এবং অনেকে ভারতের পাসপোর্ট নিয়ে তারা দুবাইতে গেছেন। এবং এই কাজ করার জন্য একটা বিরাট চক্র ভারতে আছে, যারা এরকম বিদেশি লোকদেরকে পেলে ভালো এবং বড় অঙ্কের অর্থের মাধ্যমে নকল পাসপোর্ট তৈরি করে দেয়, তারপর শেষে সেই পাসপোর্টের মাধ্যমে ভিসা সংগ্রহ করে তৃতীয় দেশে পাঠিয়ে দেয়। অনেকে রয়েছে তারা তাদেরকে আশ্রয় দেয়। যেমন দেখা গেল ভারতের অর্থনীতি তো সব এলাকাতে আমাদের মতো নয়। এরকম দেখা গেল যে বাংলাদেশের এরকম কোনো মক্কেল, একজন স্থানীয় কোনো রাজনৈতিক পান্ডা এরকম 5 জন মক্কেলকে পেয়েছে, আরব দেশের কফিলের মতো। তো এই 5 জন লোককে থাকা, তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের বিষয়াদি তদারক দেখভাল করার জন্য সে হয়তো মাসে 1 লাখ টাকা বা 1 লাখ রুপি বা 2 লাখ রুপি পাচ্ছে এবং সেটাতে দিব্যি সে চলে যাচ্ছে। এরকম একটা বিরাট সিন্ডিকেট কিন্তু ভারতে গড়ে উঠেছে এবং এটা অতীতে ছিল, এখনও আছে। আর এই জমানাতে এটা রীতিমতো একটা ভাইরাল ব্যবসা হয়ে গেছে। এই কারণে ভাইরাল ব্যবসা হয়ে গেছে যে ভারতের যারা দাদারা রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, ওখানকার টাউটরা রয়েছেন, সবাই মনে করছে যে আওয়ামী লীগের যে সকল নেতারা গেছেন তারা অনেক টাকা কড়ি নিয়ে গেছেন, অঢেল অর্থ তাদের কাছে আছে, ফলে তাদেরকে রাখতে পারলে তাদের লাভ হবে। এটা হলো ভারতের বাস্তব অবস্থা। ফলে অনেকে সেখানে আছেন এবং অনেকে সেখানে যাওয়ার জন্য তল্পা গুছাচ্ছেন এবং প্রাণান্ত চেষ্টা করছেন সেখানে চলে যাওয়ার জন্য। তো এই অবস্থাতে যে খবরটি আসছে সেটা হলো যে ভারত সরকার তাদেরকে তাদের দেশ থেকে বের করে দিচ্ছেন এবং এই যে বের করে দিচ্ছেন, এই বের করে দেওয়ার ফলে আমাদের যারা এই খবর বিশ্বাস করছেন, আওয়ামী লীগের যে সমস্ত লোকজন, তাদের মধ্যে যারা বিদেশে গেছেন, তাদের মধ্যে যারা ধরনের খোঁজখবর রাখেন না বা সম্ভব হয় না, এ কারণে তারা ভয় পাচ্ছেন, প্রচণ্ড ভয় পাচ্ছেন এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝা যাচ্ছে। 2 নম্বর হলো যে বাংলাদেশে যারা আছেন, আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তারা হয়তো এখন আওয়ামী লীগের অনেকের প্রতি জুলুম করছেন, অত্যাচার করছেন, কিন্তু যখন ওয়াইড রেঞ্জে হাজার হাজার মানুষ, নেতা, বিশেষ করে নেতা যারা আছেন তারা ঢুকে পড়বেন, তখন আলটিমেটলি কর্মীরা কিন্তু বের হয়ে আসবে এবং তাদেরকে মোকাবেলা করা সম্ভব নয়। এটা এখন যারা জুলুম অত্যাচার করেছেন তারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন। এমনকি ধরেন যে সকল নেতারা, বড় বড় নেতারা আসলেন, আসার পরে জেলে গেলেন, তাদেরকে জেলে ঢুকানো হলো, কিন্তু জেলে ঢুকানোর পরেও তারা যদি সদল বলে থাকেন তাহলে তাদের যারা কর্মী, সেই কর্মীরা অনেক উদ্বুদ্ধ হবে এখনের চাইতে। এবং এই দৃশ্য রাজনৈতিক অঙ্গনে যারা বুঝেন তারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং ইতিমধ্যেই সবাই যারা রাজনীতিতে আছেন, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছাড়া অলমোস্ট সবাই কিন্তু বলা বলি শুরু করে দিয়েছেন যে আওয়ামী লীগ যদি আসে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে, আমাদের সবার জন্য ফাঁসির মঞ্চ তারা তৈরি করবে এবং আমাদের কাউকে ছাড়বে না। ছোট নেতা থেকে বড় নেতা থেকে সবাই এই কথাগুলো বলছে। তার প্রেক্ষিতে এই যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্ককে সামাজিক মাধ্যমগুলো ট্রেন্ড করছে। এখন বাস্তব অবস্থা কি? ভারত কি আসলেই এই কাজগুলো করছে? আমার সিক্স সেন্স বলছে প্রশ্নই আসে না। বরং ভারত যেভাবে তাদেরকে ওন করছে, যেভাবে তাদেরকে যাকে বলা হয় ক্রেডিট দিচ্ছে, যেভাবে তাদেরকে আশ্রয় দিচ্ছে, আগামীতে যদি আরও বড় কিছু করে ভারত, তাহলে আমি আশ্চর্য হব না। এর কারণ হলো এখনও পর্যন্ত তারা, বর্তমান সরকার তাদেরকে উইদাউট আওয়ামী লীগ কোনো ছাড় দিচ্ছে না। আগামীতে যারা ক্ষমতায় আসবে, বিএনপি বলেন, অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে, তাদের সঙ্গে যদি ভারতের যোগাযোগ হয়ে থাকে, সেখানেও আওয়ামী লীগকে নিঃশেষ করা হবে, শেখ হাসিনাকে ধরে এনে বাংলাদেশে বিচার করা হবে। ভারত একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করে ভারত তাদের হাতে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে। এই ধরনের আলাপ আলোচনা, কথাবার্তা কল্পনা করাটাও বর্তমান জামানাতে কি বলবো, এর সাথে বড় আর নির্বুদ্ধিতা হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে গালি দিচ্ছি, সমালোচনা করছি, আমরা স্বীকার করছি আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অমার্জনীয়, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। কিন্তু মূল ব্যাপার হলো যে আমাদের এই সমাজ যে নয়,
সে প্রাচীন জমানার থেকেই। আপনি ধরেন সক্রেটিস, প্লেটোর জমানা থেকে। তো সক্রেটিসের পরে প্লেটোর পরে এরিস্টটল। তো এটা হলো প্লেটোর বক্তব্য। প্লেটোর বক্তব্য হলো যে আইন ধনীদের জন্য, ক্ষমতাধর লোকদের জন্য নয়, আইন কেবল দুর্বল এবং অসহায় লোকদের জন্য প্রয়োগ করার ক্ষেত্রে। তো কাজেই রাজার মতোই থাকে। আপনি দেখুন আওয়ামী লীগ অনেক নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু জুলুম করার পরেও গোলাম আজম সাহেব যখন জেলখানাতে ছিলেন তিনি সবসময় বাসার খাবার খেতেন এবং তার পুরোটা সময়ই তিনি পিজি হাসপাতালে ছিলেন এবং তার প্রত্যেকটার খাবার তার বাসা থেকে যেত। তো কাজেই গোলাম আজমের সঙ্গে যদি ছাত্র শিবির একজন সাধারণ কর্মীর তুলনা করেন তাহলে হবে না। কিংবা ধরুন বেগম জিয়া জেলখানাতে ছিলেন, তাকে সেবা করার জন্য তার যে গৃহকর্মী তাকে জেলখানাতে অবাধে থাকার, আসা যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে বেগম জিয়ার যে জেল জীবন আর লেদু গেদু ধলার যে জেল জীবন কি এক? চিন্তা করুন। আবার যখন তার জন্য আলাদা আইন করা হলো, তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা প্রয়োগ করে তাকে বাইরে সেই ফিরোজাতে থাকার জন্য অনুমতি দেওয়া হলো। তো এরকমভাবে 111-এর সময় যখন দুই নেত্রীকে গ্রেপ্তার করা হলো, অনেক সাধারণ বন্দীদের মতো তাদেরকে রাখা হয়নি। এমনকি জনাব তারেক রহমান সাহেবের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে তৎকালীন ডিজিএফআই বা গোয়েন্দা কর্মকর্তারা, এটা সত্য। কিন্তু যে সম্মান নিয়ে, তারপরে শেষে যে মর্যাদা দিয়ে, যে সুযোগ দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছে এবং তিনি অনায়াসে যেভাবে ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডে গিয়ে থাকার সুযোগ পেলেন, ইংল্যান্ডের সরকার তাকে অনুমতি দিল, আচ্ছা সেটা কি অন্য সাধারণ মানুষের পক্ষে সম্ভব? প্রথমত সরকার তাদেরকে এ ধরনের ছাড়বে কি ছাড়বে না, আবার তারা কি ইংল্যান্ডের যাওয়া তো দূরের কথা, ভিসার জন্য দরখাস্ত করতে পারবে কি না? পারবে না। তো যার জন্য হয় কি, আসলে আমরা আমাদের যারা প্রতিপক্ষ তারা সেই রাজা হলেও আমরা তাদেরকে মনে করি যে কি বলবো, একেবারে রাস্তার মানুষ, আর রাস্তার মানুষ হলেও তাদেরকে রাস্তার ফকির মনে করি, মানে একটা জেনারেলাইজ করার চেষ্টা করি, কিন্তু এটা ঠিক না। প্রতিটা মানুষই এই সমাজে বেঁচে থাকে, টিকে থাকে তার নিজ নিজ অবস্থান অনুযায়ী। তার দুরবস্থা, মানে আমরা আগে যে কথাগুলো বলেছি, হাতি মরলেও লাখ টাকা। তো সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার বিরক্তি, মানে এটা কোন পর্যায়ে ছিল বলার মতো নয়। কিন্তু শেষ দিন পর্যন্ত তিনি অবাধে বিদেশে যেতেন, আসতেন এবং শেখ হাসিনার খুব ইচ্ছা ছিল তাকে মানে মারাত্মকভাবে যাকে বলে শাস্তিত, ফাঁসিতে লটকানোর মানে পারলে তিনি সেটা করতেন, কিন্তু তিনি সেটা পারেননি। তাকে সেই প্রোটোকল দিতে হয়েছে। তিনি বড়জোর তাকে নাস্তানাবুদ করার জন্য তিনি হেঁটে হেঁটে হাটতলাতে উঠেছেন, কিন্তু লিফট বন্ধ করে দিয়েছেন, এতটুকু পর্যন্ত প্রয়োগ করেছেন। কিন্তু তার খুব ইচ্ছা ছিল এখন যেভাবে আওয়ামী লীগের সালমান এফ রহমানকে পিটমোড়া করে বাধা হচ্ছে, আনিসুল হককে যাকে বলা যেভাবে সালমান এফ রহমানের দাড়ি কামিয়ে দেওয়া হচ্ছে, আনিসুল হকের হাতে হ্যান্ডকাপ পরানো হচ্ছে, শাহজাহান খানের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হচ্ছে, কামরুল সাবেক যে মন্ত্রী সে একদিন একটু জোরে কথা বললো, সেই কথা বলার অপরাধে তাকে এখন ঘাড়টা এত নিচু করে থাকতে হয়, সে মাথায় আর উঁচু করতে পারে না। তো এই জিনিসগুলো শেখ হাসিনার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেই জমানাতে শেখ হাসিনা পারেননি। কেননা প্রতিটা জমানাতে আলাদা আলাদা নতুন ইতিহাস তৈরি হয় এবং সেই ইতিহাসের ধারাবাহিকতা চলতে থাকে। আপনি চিন্তা করুন যে বঙ্গবন্ধুর জমানাতে খানে ছবুর, তারপর শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর মানে খানে ছবুর ওনারা যখন ছিলেন, তো সেই লোকজন তারা কি করতো, খানে ছবুর যারা ছিলেন তো তারা সেই জেলখানাতে বঙ্গবন্ধু খাবার রান্না করে সেই রাতে তাদেরকে সেই খাবার নিয়ে নিজে গিয়ে তাদের সাথে খাবার দাবার খেয়ে আসতেন। এটা ছিল 70 দশকের সৌহার্দ্য। এমনকি যখন যুদ্ধাপরাধীদের বিচার হলো, আপনি যদি দেখেন তো ওই সময়তে একটা দৃশ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী, জনাব দেলোয়ার হোসেন সাইদি, তা ওনারা ট্রাইব্যুনালে আসতেন। সাইদি সাহেব একেবারে যাকে বলা হয় নতুন চকচকে পাঞ্জাবি পরা, পাজামা পরা, তারপরে শেষে সেগুলো ইস্ত্রি করা, একেবারে কেতা দুরস্ত হয়ে তিনি আসছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী একই অবস্থা। তো দুজন একদিন ওখানকার যে গারদখানাতে নিয়ম অনুযায়ী ছিলেন, সেখান দিয়ে আইনমন্ত্রী যাচ্ছিলেন কামরুল সাহেব, তো সেখান থেকে তিনি চিৎকার দিয়ে ডাকলেন যে এই কামরুল্লা কই যাস, এদিকায়, সালাম দিলি না যে। এটা কিন্তু তার বীরত্ব নয়, ওই সময়টাতে অতটুক পর্যন্ত
অ্যালাউ করা হয়েছিল, ফলে তিনি সেটা পেরেছেন। কিন্তু সেই সুযোগটা, আমি যে জেলখানাতে ছিলাম তিনিও সেই রুমে ছিলেন, সেটা পরে আর থাকেনি এবং যখন তাকে ফাঁসিতে লটকানো হয়, সেই কথা আমি এখন নাই বললাম, যারা ওই সময়টাতে জেলে ছিলেন তারা এই ঘটনা খুব ভালো করে জানেন। কিন্তু এখন যদি তিনি আওয়ামী লীগ নেতা হতেন এবং এখন যদি তিনি থাকতেন, তখন তিনি সেই সাহসটা দেখাতে পারতেন না। তো এই যে আতঙ্ক এবং ভয় সৃষ্টি হয়ে যাচ্ছে, সেই ভয়টিকেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রেন্ড করছে বটে, কিন্তু আলটিমেটলি যে ভারত সরকার কোনো অবস্থাতে আওয়ামী লীগ যাদেরকে তার আশ্রয় দিয়েছে তাদেরকে এই নর্মালি বাংলাদেশের হাতে ছেড়ে দিবে, এটা হয় না, এটা কখনই ইতিহাসে হয়নি। এমনকি আওরঙ্গজেব, যার বিরুদ্ধে 30 বছর যুদ্ধ করেছেন, 30 ইয়ার্স, শিবাজী রাও, তো তাকে তিনি গ্রেপ্তার করার পর তাকে তিনি একটা প্রাসাদে, সম্পূর্ণ আলাদা একটা প্রাসাদে তাকে রাখতে তিনি বাধ্য হয়েছিলেন, বিকজ ওই সময়টা একটা কাস্টম ছিল। তো কাজে সেই কাস্টমসের বাইরে গিয়ে, প্রথার বাইরে গিয়ে ভারত এই কাজগুলো করবে, এটা অসম্ভব একটা বিষয়। কিন্তু আমরা এই যে ভয় পাচ্ছি বা আমরা লোভ দেখাচ্ছি বা লোভে জড়িয়ে পড়ছি, এটা আলটিমেটলি আমাদের রিপুর ক্ষতি করছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগের দালালি করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম বিক্রি হয়ে যাচ্ছে। তাদের পদত্যাগ দাবি করে, তারা যদি অতি দ্রুত পদত্যাগ না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আবারও 36 জুলাইয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ছাত্র জনতা রাজপথ দখল করে ছাড়বে ইনশাআল্লাহ। আঙ্গুল বাঁকা করব এবং আরেকটা জুলাই এই বাংলাদেশ সংগঠিত হবে। উপদেষ্টা বর্তমান এই ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ রয়েছে, এই আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব তারা নিয়েছেন। এর আগে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একাধিকবার বলেছি যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন, এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তারা শুরুর দিকে নানা রকম অজুহাত আমাদের দেখাতেন, বিএনপি চাই না, অমুক দল চাই না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এখন এক এবং ঐক্যবদ্ধ। এরপরেও হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে এখন অনেকটাই নীরব ভূমিকা পালন করছেন। এখান থেকে বুঝতে অসুবিধা থাকে না বা বাকি থাকে না, এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের পুনর্বাসনের যে দায়িত্ব পালন করছেন, এটা একবারেই পানির মতো পরিষ্কার। আপনারা দেখেছেন গতকাল গভীর রাতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শেখ হাসিনার রাষ্ট্রপতি খুনির আসামি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তাকে সরকারের কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ সহযোগিতায় সেফ এক্সিট দেওয়া হয়েছে। তিনি নিরাপদে বিমানবন্দর থেকে দিয়ে দেশ ছেড়ে তিনি পালিয়েছেন। তো এই যদি হয় অবস্থা, আর 1 মাস গেলে আমার মনে হয় আওয়ামী লীগের একজন নেতাকর্মীও আর বাইরে থাকবে না, হয় তাদেরকে সেফ এক্সিট দিবে, নতুবা বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করবে। আর এই খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি সেফ এক্সিট পায়, তাহলে আমরা যারা এই বিপ্লবের অংশীদার, যারা বিপ্লব ঘটিয়েছি, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আর এক বিন্দু পরিমাণ এই সরকারকে ছাড় দিতে পারি না। ইতিমধ্যে আমরা এই সরকারের গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যে দুইজন তারা রয়েছে, তাদের পদত্যাগ দাবি করেছি এবং তারা যদি অতি দ্রুত পদত্যাগ না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। কারণ তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে এই সরকারে যুক্ত হয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। এর ব্যর্থতা এই আসিফ এবং মাহফুজকে নিতে হবে। অনেকেই বলতে পারেন, ভাই আসিফ এবং মাহফুজই কেন, বাকিরা কেন নয়? কারণ অন্যদের উপরে আমাদের কোনো আস্থা বিশ্বাস নেই, অন্যদের ভিতরে বিপ্লবের ন্যূনতম স্পিরিট নেই। তারা যেহেতু গণঅভ্যুত্থানের প্রতিনিধি দাবি করে এই সরকারে যুক্ত হয়েছিলেন এবং তারা অন্তর্ভুক্ত হয়ে আওয়ামী লীগের প্রশ্নে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই। সুতরাং এই পুরো দায়ভার আসিফ এবং মাহফুজের উপরে বর্তায়। সেখান থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি, হয় তারা অতি দ্রুত পদত্যাগ করবে, নয়তো আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। একবারে স্ট্রেট ফরওয়ার্ড। আর আওয়ামী লীগকে যদি এই সরকার নিষিদ্ধ না করে, তাহলে আবারও আঙ্গুল বাঁকা করব এবং আরেকটা জুলাই এই বাংলাদেশ সংগঠিত হবে। তার জন্য গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী রেডি হয়েছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ঠিক একই রূপভাবে
গণ অভ্যুত্থানের 9 মাস পরবর্তী সময়ে আওয়ামী লীগেরও সময় এসেছে মরার জন্য। তাই পিপিলিকে যেমন করে মরিবার জন্য জন্ম নিয়েছে, তেমনি ভাবে জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগেরও মরার সময় হয়ে গিয়েছে। যদি কিন্তু অথবা বাদ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে অনতি বিলম্বে জনতার আদালতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা বলে দিতে চাই, কোন রাজনৈতিক দলের সাথে আলাপ করবেন তা আমাদের জানার বিষয় নয়। রাজনৈতিক দল বাদ দিয়ে ছাত্র জনতার সিদ্ধান্তকে মেনে নিয়ে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন, করতে হবে ইনশাআল্লাহ। বর্তমান আইনি উপদেষ্টা যে ভারতের গোলামি করে যাচ্ছে, সেই আসিফ স্যারকে বলে দিতে চাই, তোমার কারণে জুলাই বিপ্লব ব্যর্থ হচ্ছে। তোমার যে আইন মন্ত্রণালয় রয়েছে, আইন মন্ত্রণালয়ে কোনো কাজ হচ্ছে না। আওয়ামী লীগকে ধরে ধরে পুলিশে দিচ্ছি, আর তোমার যে গুন্ডা পান্ডারা রয়েছে আইন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের নির্দেশনা পাচ্ছে না। আমরা দেখেছি জামাতের এটিএম আজের এখনো জেলে বসে কাতরাচ্ছে, অথচ গণহত্যাকারী আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এখনো বাইরে কিভাবে ঘুরছে। অবশ্যই এর জবাব আপনাদেরকে নিশ্চিত করতে হবে। অন্যথায় জনতার আদালতে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এই জনতা নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। সারা গায়ে কত ওষুধ দিব, কত বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই বলে আজও আমাদের গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হয় নাই। যদি এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হতো, তাহলে আজ আইন নিয়ে, আওয়ামী লীগ নিয়ে এত চিনিমিনি খেলা হতো না। এর অন্যতম কারণ হচ্ছে এখনো যারা বিভিন্ন প্রশাসনে রয়েছে তারা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের দালালি করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও ক্রমাগত বিক্রি হয়ে যাচ্ছে। ওনারা যে অবস্থায় রয়েছে, জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে। আর 36 জন উপদেষ্টার ভিতরে মাত্র 2 জন ছাত্র উপদেষ্টা। আমরা ওই যে 100 ভাগের দিকে দেখি না, 2% যেখানে সেখানে আমরা দেখি। ছাত্র উপদেষ্টারা যেখানে আছে, যেখানে আমাদের সবার চোখ যায়, কিন্তু বাকি উপদেষ্টারা যে দেশের গুরুত্বপূর্ণ পদে বসে বসে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, সেদিকে কারো নজরদারি নেই। তা আমরা বলতে চাই, যদি বিপ্লবী সরকার গঠন করতে হয়, তবে ছাত্র জনতাকে নিয়ে আবার একটি উপদেষ্টা মন্ডলী পরিষদ গঠন করুন। অন্যথায় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহবুব ভাইকে বলবো, ক্ষমতার আসন থেকে জনতার আসনে নেমে যান। এই বাঙালি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। জনতার আদালতে নেমে জুলাইকে রক্ষা করুন। আপনাদের যদি রাজনীতি করার দরকার হয়, আমরা আপনাদেরকে শেল্টার দিব। আপনাদের হাত ধরে আমরা রাজনীতি করে যাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন জুলাই 1 তারিখে শুরু হয়েছে, কিন্তু 36শে জুলাই আমরা বিজয় অর্জন করেছি। ঠিক একইভাবে গতকাল রাত 8 মে 2025 যমুনার রাজপথে আবার জুলাই শুরু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের জুলাই। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয়, আবারও 36শে জুলাইয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ছাত্র জনতা রাজপথ দখল করে ছাড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।